একটা স্করপিও গাড়ির দাম 10 লাখের উপর, 11 লক্ষ টাকা স্করপিও গাড়ি। কম। তারপরে বলছে কি রেঞ্জ রোভার, নাকি রেঞ্জ রোভারের দাম 85 লক্ষ টাকা। বাবা রে, রেঞ্জ রোভার একটা অডির মতো গাড়ি, স্করপিওর দাম 11 লক্ষ টাকা, কম তো। কোথায় কৃষ্ণেন্দু, বাকিরা কোথায় চলে গেল, কোথায় আবার? আচ্ছা দেখো, জয়েন যখন করেছো, যা কজন করেছো, আমি একটা নোটস পাঠিয়েছি, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বলে, এলসিএস। ওটা আগে বলছি, একটু ইন্টারঅ্যাক্ট করবে। আর ডায়নামিকে তোমাদের ম্যাট্রিক্স এন্ড মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। যদি কারোর কোনো কোয়ারি থাকে আমাকে করে নিও লাস্টে, বা পড়ে নিয়ে একবার কোয়ারি করতে পারো, অ্যাটলিস্ট পড়ে নিও। আমি কোড আবার পাঠিয়ে দেবো। এই ডায়নামিকের ওপর সবচেয়ে কঠিন কোড যেটা, মানে কঠিন অ্যালগরিদম যেটা আমার লাগে, সেটা হচ্ছে ফ্লয়েড ভার্সন। ঠিক আছে, ফ্লয়েড কি? ফ্লয়েড ভার্সন, WARSHW, মানে অল পেয়ার শর্টেস্ট পাথের অ্যালগরিদম আছে একটা, তোমাদের শিখতে হবে। ওইটা হচ্ছে মোস্ট টাফ আমার মনে হয় তোমাদের সিলেবাসে যেটুকু ডাইনামিক আছে, কারণ ওখানে কয়েকটা জিনিস একটু কনসিডারেশনের ব্যাপার আছে, এবং প্রপার ডাইনামিকের একটা কতগুলো কনসেপ্ট আছে, সেগুলোকে ইউজ করতে হবে। তাই জন্য আমি ওটাকে সবার শেষে পড়াবো, আগে সহজগুলোকে পড়িয়ে নিতে চাইছি। যেগুলো তোমাদের একদম ইজি লাগবে পড়তে, সেই জিনিসগুলো আগে পড়িয়ে নিচ্ছে, দেন ওইটাই যাবো। আশা করি তোমাদের অসুবিধা নেই তাতে। না না, আমি আজকে আরেকটা সহজ অ্যালগরিদম শুরু করছি, সেটা হচ্ছে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। ইটস আ পার্ট অফ, মানে এটা একটা স্ট্রিং ম্যাচিং এর অ্যালগরিদমের পার্ট। যদিও তোমাদের স্ট্রিং ম্যাচিং বলে আলাদা একটা অ্যালগরিদম পড়তে হবে পড়াবে, AMP, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। ইট ইজ, সহজ ভাষায় বলা হয় হচ্ছে LCS, এবং এটা সলভ হয় ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে। জিনিসটা কি বোঝাবো, প্রবলেমটার নাম বলে নিন, ডাইনামিক প্রোগ্রামিং। এটা বাড়ি থাকে না, আজ ক্লাস করতে পারবে না, তোমাদের একটা ঝাড় খাওয়ার সময় হয়ে এসছে, বুঝতে পারছি।
দেখো ব্যাপারটা হচ্ছে অ্যাবাউট লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, অনেকে লংগেস্টের জায়গায় লার্জেস্ট কথাটাও ইউজ করে। তো জিনিসটা কি দেখো, জিনিসটা হচ্ছে এরকম, বেসিক্যালি এলসিএস ইজ আ বেসিক্যালি আ লেন্থ অফ আ স্ট্রিং অর ইজ আ লেন্থ অফ আ সাবস্ট্রিং, যেখানে আমাদের একটা প্যারেন্ট স্ট্রিং অর একটা একটা ধরো তোমার প্যাটার্ন স্ট্রিং দেয়া থাকবে, সেই প্যাটার্নটাকে ম্যাচ করানোর উপর ডিপেন্ড করছে। তো দেখো গিভেন টু সিকোয়েন্স এই এবিসিডি এন্ড এসিএফ, লংগেস্ট কমন সাবসিকোয়েন্স or অনেকে সাবস্ট্রিং ও বলে, longest common subsequence or LCS is a sequence that appears in the same relative order in both given sequence but not necessarily in the continuous manner। মানে হচ্ছে যে ধরো জিনিসটা হচ্ছে ধরো দুটো স্ট্রিং এর মধ্যে কোন পার্টটা সব থেকে বেশি বার কমন হয়েছে, বা কতটা পার্ট সব থেকে বেশি কমন, বাট এরকম কোনো মানে নেই যে ওগুলোকে পরপরই অকার করতে হবে। তো লেটস সি দ্য এক্সাম্পল, ধরো এ বি সি ডি যেটা দেখতে পাচ্ছ, দেখো এ এর সাথে এ ম্যাচ করেছে, বি এর সাথে পরেরটার ম্যাচ করেনি, কিন্তু সি এর সাথে আবার সি ম্যাচ করেছে। তা আমরা বলতে পারি যে হাইলাইট দ্য কমন লেটার্স ইন বোথ দ্য সিকোয়েন্স, সো এলসিএস অফ দ্য গিভেন সিকোয়েন্স ইজ এসি এন্ড লেন্থ অফ দ্য এলসিএস ইজ 2। ইউ ক্যান, মানে তোমরা নিজেরাই দেখতে পাবে যে প্রথমেরটাই কিন্তু কন্টিনিউয়াস ম্যানারে নেই পরেরটার তুলনায়, মানে পর আর এফটা দেখো আর ম্যাচ করেনি। আশা করি বুঝতে পারছো জিনিসটা কি হচ্ছে, মানে এরকম মানে স্যার কমন এলিমেন্ট গুলোকে আমরা দেখবো, শুধু কমন এলিমেন্ট গুলো দেখবো, মানে মোস্ট কমন পার্ট কোনটা, দুটো সিকোয়েন্সের মধ্যে মোস্ট কমন পার্ট কোনটা। এই এটা ধরো ম্যাচ করেছে, আমি এটাকে নিয়ে নিলাম এলসিএস এর মধ্যে, ধরো দেন আমি বি এর সাথে সি চেক করাচ্ছি, তো বি আর সি ম্যাচ করলো না, ধরো আমি এটাই গেলাম দেখলাম সি আর সি ম্যাচ করে গেছে, তাহলে আমি সি টাকেও নিয়ে নিলাম, দেখলাম ডি আর এফ টা ম্যাচ করলো না, তাই নিলাম না, তাহলে এলসিএস এইটা পাওয়া গেলাম এবং এর সাইজটা 2 পেলাম। তো দেখো ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা যদি এরকম এক্সস্টিভ সার্চের মাধ্যমে করা হয়, একটার পর একটা, মানে একটার সাথে সবকটা চেক করবো, তারপর একটার সাথে সবকটা চেক করবো, দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সলভ। দেন কিভাবে করা যায় সেটার একটা ওয়ে আউট বার করতে হবে, সেই জন্য আরেকটা এক্সাম্পল নিয়েছি। দেখো গিভেন টু সিকোয়েন্স এ বি এ সি সি ডি এন্ড এ সি ডি এ ফাইন্ড দ্য লংগেস্ট কমন সাবসিকোয়েন্স অর এলসিএস। তো ফার্স্টে দেখো এ হাইলাইট দ্য কমন লেটার্স ইন দ্য বোথ সিকোয়েন্স, এরকম ভাবেই করছে। যে ফার্স্টে দেখো এ এর সাথে ম্যাচ করিয়েছি, তো কিরম ভাই বলছে one will be shifted every time after every match or this match, two will be shifted after a match। মানে কি বোঝাচ্ছে, যে অ্যালগরিদমটা আমরা ইউজ করছিলাম এখানে, যে এ বি এ সি সি ডি, আর এখানে আছে এ সি ডি এফ, এটাকে আমি 1 দিয়ে বলছি আর এটাকে 2 দিয়ে বলছি, হয়েছে ধরো, ঠিক আছে। এই এটা প্রত্যেকটা মুহূর্তে শিফট করবে, ম্যাচ আর ডিসম্যাচ অকার করবে, কিন্তু 2 শিফট করবে যখনই ম্যাচ অকার করেছে। ধরো এই যে ম্যাচ অকার করলো, তাই 2টাও শিফট করলো, 1টাও শিফট করলো, তাহলে 1টা এখন এখানে। তো বি আর সি ম্যাচ করেনি, 1টা শিফট করে গেল, এ আর সি ম্যাচ করেনি, 1টা শিফট করে গেল, সি সি ম্যাচ করেছে, তাই কি করলো 1টাও শিফট করলো অ্যাজ ওয়েল অ্যাজ 2টাও শিফট করলো। সি ডি ম্যাচ করেনি, তাই শুধু 1টা শিফট করে গেল, ডি ডি ম্যাচ করেছে, তাই 1টাও শিফট করে গেল, 2টাও শিফট করে গেল। এন্ড অ্যাকর্ডিং টু দ্যাট তুমি দেখতে পাচ্ছ এন্ড অফ দ্য স্ট্রিং এ পৌঁছে গেছে, তাই হচ্ছে এলসিএস টা হচ্ছে 3, আর তুমি বলতে পারো এসিডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। So basically, so LCS for the given subsequences is ACD and the length of the LCS is 3. So we are solving longest common subsequence by dynamic programming। এটা তো ডাইনামিক নয়, এটা তো দেখো আমরা বেসিক্যালি লিনিয়ার সার্চিং এর মতো করে কাজটা করছি। তো আমি ডাইনামিক প্রোগ্রামিংটা একটা পুরো ডিরেক্টলি এক্সাম্পল দিয়ে অ্যালগরিদমটা বোঝাতে আসছি। তো জেনারেলি কি হবে, ইউ আর গিভেন উইথ দ্য টু সিকোয়েন্সেস। তো দেখো যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, স্বাগতা বা সংকেত যারা আছো আর কি, তার যদি কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং দিস করে নাও, কারণ পরে কিন্তু এটা ডিপস, মানে আমি ডেপথ সেন্সে চলে যাব, তখন যদি কারো কিছু বুঝে গেছে। তো তাহলে ধরো দুটো সিকোয়েন্স দিয়েছে, আচ্ছা বাদ বাকি দুজন, আর দুজনই আছে, তো আমি দেখতে পাচ্ছি না কজন আছে। হ্যাঁ স্বাগত আর কৃষ্ণেন্দুই আছে। বাদ বাকিদের মনে ডানা গজিয়েছে। ব্যাপারটা হয়ে গেছে তোমরা এতটা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিছো না সাবজেক্ট গুলোকে, চাপ হয়ে যাবে যখন ইন্টারভিউ দেবে। আমি তোমাকে বলছি না, যারা ক্লাস করে না মাঝে মাঝে মিস করে তাদের কথা বলছি।
স্যার আমি মিস করতে চাই না স্যার। আমি হ্যাঁ, যখন খুব অসুবিধা যায় তখন আমার আগের দিন আমি যে বেরিয়েছিলাম স্যার, সেদিন আমার দাদু এসেছিল, তো এবার যার জন্য আমাকে না দাদু না, তোমার কথা বলছি না, তোমার কথা আমি বলছি না। আমি বলছি হচ্ছে যারা মিস করছে রেগুলার বেসিসে, ব্যাপারটাতে সাবজেক্টটা কিন্তু কোনো সাবজেক্ট, তোমরা কালকে অটোমাটার ক্লাস করেছো আর এটারও ক্লাস করছো, খুব একটা তো সহজ নয়, আশা করি বুঝে যাচ্ছ। প্রচুর জিনিস মনে রাখতে হবে এবং এক একটার এক এক রকম মেথড। কোন সাবজেক্ট সহজ লাগছে, এটা না অটোমাটা, কোনটা সহজ লাগছে? অটোমাটা। অটোমাটা সহজ লাগছে। এটার কম্পারিজনে মানে এটার কিছু কিছু জায়গা থেকে অটোমাটাটা মানে বোঝা যায়, বোঝা গেলে অনেকটা করা যায়। ওটা বেসিক্যালি ধরাবাঁধা নিয়ম আছে, হ্যাঁ ধরাবাঁধা ডিএসএ কিছু গুলো নেই, ধরাবাঁধা নিয়ম নেই। এরপর থেকে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কিছু জিনিস দেখো, এইগুলো তোমরা নর্মাল অ্যালগোরিদম গুলো নন অ্যালগোরিদম পাচ্ছ, এরপর যখন আলটিমেটলি রিয়েল লাইফে সলভ করতে হবে তখন তার নন অ্যালগোরিদম পাবে না, তখন তো তোমাকে নিজের থেকে বুঝে নিয়ে সলভ করতে হবে, ওই জন্য শেখানো। সেটাই। আর ওটাতে স্যার বেসিক্যালি ওটা একটু একটু হলেও অঙ্কের মতো, তো ওটা লজিকটা বুঝলে করা যায়। এও এ তো আরো বেশি লজিক, এ তো আরো লজিক্যাল দা, কিন্তু এতে অনেক কিছু মনে রাখতে হবে তোমাকে, এক একটা জিনিসের এক এক রকম। কিন্তু অটোমাটাতে যখন যতটা পড়েছো পুরোটাকে একবারে দেখতে হবে, তাহলে ভাববে যে কত বড় সিলেবাস, তখন বুঝতে পারবে যে কত জিনিস মনে রাখতে হবে। আচ্ছা দেখো, আমাকে এরকম একটা এক্স বলে একটা সিকোয়েন্স এন্ড দ্যাট ইজ আ ওয়াই বলে একটা সিকোয়েন্স দেওয়া হচ্ছে, ঠিক আছে? ফার্স্ট মনে রাখো এইগুলো হচ্ছে অ্যারে ইন্ডেক্স গুলো, তোমার কাজে লাগবে, তাই জন্য আমি অ্যারে ইন্ডেক্স গুলো লিখলাম। দিস ইজ আ বেসিক্যালি সিকোয়েন্স। আমাকে বাস লেন্থ অফ দ্য এক্স এন্ড লেন্থ অফ দ্য ওয়াইটা বের করে নিতে হবে, ঠিক আছে? তো their length মানে হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টারস, ঠিক আছে? তাহলে x len equals to 4 and y len equals to তুমি 3 পাচ্ছ, সেটা বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টারস, কতগুলো ক্যারেক্টার আছে সেটা বার করা, ঠিক আছে? এটা মাথায় রেখো। তোমরা তো নোটসে দেখতেই পাচ্ছ না, ক্রিয়েট আ লেন্থ টেবিল, আমাদের একটা এল টেবিল বার করতে হবে, যেটা কি হবে দেখো লেখা আছে ইট উইল কন্টেইন দ্য লেন্থ অফ দ্য রিকোয়ার্ড এলসিএস, মানে আমরা এলসিএস টাকে সলভ করার আগেই আমরা বাই সাম রুল বুঝে যাব যে ম্যাক্সিমাম এলসিএস এর সাইজটা কতটা পেতে পারি, যেটা আগে পাচ্ছিলেন না 2 বা 3 বা 4 এরকম সাইজটা কতটা পেতে পারি, সেটা অলওয়েজ আগে আমি ক্যালকুলেট করে নেব। মনে রাখবে ডাইনামিকের অ্যাপ্রোচ অলওয়েজ যে কোনো সলভ প্রোগ্রাম যে কোনো কিছুর ক্ষেত্রে ফার্স্টেও হচ্ছে যদি কখনো এরকম দুটো তিনটে জিনিসের ক্ষেত্রে ম্যাচ বার করতে হয় বা কতটা প্রফিট করব বার করতে হয়, কোনো ম্যাক্সিমাইজেশন প্রবলেম যদি হয়, মাথায় রাখবে আগে ও প্রফিট ক্যালকুলেট করে, অর আগে ও সাইজ ক্যালকুলেট করে, অর লেন্থ ক্যালকুলেট করে। এটা ডাইনামিকের নেচার। এটা একটা জিবি দিয়ে দিলাম, মানে এটা কোনো বইতে লেখা থাকবে না ভাই, ধরো আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, অলওয়েজ যখনই ডাইনামিক দিয়ে কাজ করতে হয় we have to firstly found we have to find firstly that what will be the maximum profit or what will be the minimum profit, what will be the মানে যেটা কোন দরকার, ম্যাক্সিমাইজেশন হলে ম্যাক্সিমাইজেশন, মিনিমাইজেশন হলে মিনিমাইজেশন। ক্লিয়ার এতদূর? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এল যে টেবিলটা হবে তার একটা বেসিক্যালি কি 2D অ্যারে, তাহলে 2D অ্যারে রো কলামের সাইজটা কি হবে মনে রাখো, রোটা হবে অলওয়েজ x লেন প্লাস 1 এন্ড কলামটা হবে y লেন প্লাস 1। কেন ইনিশিয়ালি তোমাকে মানে মনে রাখবে ডাইনামিক যখনই সলভ করবে তোমার ইনিশিয়াল রো আর কলাম যাই করো না কেন, যখন এরকম তুমি ডাইনামিকের টেবিলটা বানাবে ইনিশিয়ালি রো আর কলাম হচ্ছে অলওয়েজ জিরো হয়, কারণ তুমি y টু y j টু j ক্যালকুলেশনটা অলওয়েজ জিরো ধরে নিয়ে তারপর কাজটা শুরু করতে, আগের দিনও দেখেছো। তাহলে এটা 4 প্লাস 1 ইকুয়ালস টু 5, এটা 3 প্লাস 1 ইকুয়ালস টু 4। এত দূর হলো। হওয়ার পর দেখো আমাকে কি করতে হচ্ছে, যেটা বক্তব্য তারপর আমি মুখেই বলছি কারণ তোমাদের কাছে তো নোটস আছে, যেটা হচ্ছে আমি এল অ্যারেটা বলে দিচ্ছি 0 1 2 3 0 1 2 3। মনে রাখো fill the first step হচ্ছে একদম ফার্স্ট স্টেপ, fill the ith row with the value of 0 and the fill the jth row, মানে স্যার রো তো 5 খানা ছিল। রো 5 খানা হবে না? হ্যাঁ আচ্ছা 0 1 2 3 4 রাইট 4। এই তোমার ফার্স্ট রো ফার্স্ট কলামটা 0 দিয়ে ফিল আপ করে নিলাম, ঠিক আছে? এবার রুল টু ফিল দ্য এল অ্যারে যেটা লেখা আছে সেটার মানেটা বোঝাচ্ছি, লেখাটা দেখো। ইফ x of r minus 1 equals to y of c minus 1, then
এল অফ আর কমা আর সি, মানে আর কমা সি বলো আর সি বলো, এল অফ আর মাইনাস ওয়ান আর সি মাইনাস ওয়ান, ঠিক আছে, প্লাস ওয়ান। আর হচ্ছে নইলে হবে, নইলে হবে হচ্ছে এলস তোমাকে এল অফ আর সি হচ্ছে ম্যাক্স অফ এল অফ আর মাইনাস ওয়ান সি কমা এই দুটোর মধ্যে যে কোনো একটা কি আছে বলো তো, এল অফ আর সি মাইনাস ওয়ান, তাই না? দুদিকে দুটো ডায়াগোনাল দেখা বলে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে ফর্মুলা, এই দুটোর মধ্যে যে কোনো একটা ম্যাক্স বার করে করতে হবে। তো ফার্স্ট স্টেপ ফর ফিল আপ দিস রো, মানে মনে রাখবে এখানে রো ওয়াইজ যাবে, কলাম ওয়াইজ কোনো কিছু হবে না। এই রোটা আগে ফিল আপ করবে, তবে গিয়ে এই রো ফিল আপ হবে, ঠিক আছে, মাথায় রাখবে, রো ওয়াইজ কাজ করতে হবে, ঠিক আছে। তো দেখো ফার্স্টে দেখো আমার কি আছে, তাহলে আর এর ভ্যালু, মানে ধরো এইটা হচ্ছে আর এর ভ্যালু আর এটা হচ্ছে কলামের ভ্যালু। তাহলে ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি কি হচ্ছে, আমার আর ইকুয়ালস টু 1 আর সি ইকুয়ালস টু 1 এ তুমি কাজ করছো। দেখো ফার্স্ট এইখানে দেখো সি এর ভ্যালু 1 আর এর ভ্যালু 1, আমার কলামটা খালি ইনক্রিজ করবে, রো এর ভ্যালু ফিক্সডই থাকবে। তাহলে আর ইকুয়ালস টু 1 সি ইকুয়ালস টু 1 হলে এক্স অফ আর মাইনাস 1 তুমি ক্যালকুলেট করো, তাহলে এক্স অফ 0, কারণ এক্স অফ 1 মাইনাস 1, আর ওয়াই অফ সি মাইনাস 1 তুমি ক্যালকুলেট করো, তাহলে সেটাও হচ্ছে ওয়াই অফ 0। তাহলে এবার ক্যালকুলেট করে ভ্যালুটা দেখো কি আছে, এক্স অফ 0 মানে এ, ওয়াই অফ 0 মানে এ, তার মানে এইটা ট্রু হচ্ছে। এটা যদি ট্রু হয় তাহলে আমি কোনখানে যাব, তাহলে আমি যাব হচ্ছে এই ফর্মুলাটায়, যে এল অফ আর মাইনাস ওয়ান প্লাস এল অফ সি মাইনাস ওয়ান। তাহলে আর মাইনাস আর এর ভ্যালু কত আছে, 1 আছে, সি এর ভ্যালু কত আছে, 1 আছে। তাহলে বেসিক্যালি কি বলছি, এল অফ 0 প্লাস 0 প্লাস 1, এল অফ 0 0 এর ভ্যালু কত 0, 0 প্লাস 1 মানে কত 1, তাহলে এখানে বসলো কত 1। ক্লিয়ার? হ্যালো স্যার এল অফ জিরোর ভ্যালু 0, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, হ্যাঁ ক্লিয়ার, এই যে এটা থেকে, হ্যাঁ হ্যাঁ বুঝেছি স্যার বুঝেছি। ঠিক আছে। আচ্ছা, দেন আমরা কি করব, আমরা যতক্ষণ না লাস্ট রোতে পৌঁছাচ্ছি ততক্ষণ আমরা শুধু ইনক্রিমেন্ট করব কলাম। তাহলে এখন r ইকুয়ালস টু 1 c ইকুয়ালস টু 2 হলো, তাহলে x অফ r মাইনাস 1 আর l অফ c মাইনাস সরি y অফ c মাইনাস 1, তাহলে কি হচ্ছে, x অফ 0 টা তো এই থাকছে, y অফ c মাইনাস 1 মানে কত হচ্ছে, y অফ c মাইনাস 1 মানে হচ্ছে y অফ তোমার 2 মাইনাস 1 মানে হচ্ছে y অফ 1। তাহলে y অফ 1 মানে কত, দেখো y অফ 1 মানে হচ্ছে c। তাহলে কি হচ্ছে, ম্যাচ হচ্ছে না, মানে ইফটা ফলস হচ্ছে, তাই তো, ইফ ফলস। তাহলে ইফ ফলস হলে আমাকে কোনটা করতে হবে, এই পার্টটা করতে হবে। তাহলে এই পার্টটার জন্য আমাকে দুটো ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তাহলে কি এল অফ আর মাইনাস 1 সি আর এল অফ আর কমা সি মাইনাস 1। তাহলে ব্যাপারটা ভ্যালুটা দেখো তো কোন ভ্যালু দুটো বলছে, এল অফ আর মাইনাস 1 মানে কি, এল অফ 0 আর 1, 0 টু, ও হ্যাঁ আর 0, এল অফ 1, এল অফ 1 1, 1 1, ঠিক আছে। তাহলে এল অফ 0 টু মানে কত 0, তাহলে দেখো তো বেসিক্যালি এল অফ 0 টু মানে কোনটাকে বলছে, এল অফ 0 টু মানে 0 টু, আর এর ভ্যালু 0, এই যে 2, আর এল অফ 1 1 মানে এইটা, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা বলছে না, হ্যাঁ দেখো, তাই তো, এই ভ্যালুটা সরি পাশেরটা 1টা। তুমি যখন এইটা ক্যালকুলেট করছো তখন জেনারেলি শর্টকাটটা নিজেরা পরে বুঝতে পারবে, এই ওপরের ভ্যালুটা নয় লেফটের ভ্যালুটা চেক করতে হয়, ঠিক আছে। তাহলে এটা 1 পেলে তাহলে ম্যাক্স মানে কত হবে 1, তাহলে এখানে বসলো কত 1। ক্লিয়ার? হ্যাঁ সেম ভাবে ইনক্রিমেন্ট c হবে, r ইকুয়ালস টু 1 এন্ড c ইকুয়ালস টু 3 এর জন্য ভ্যালু পাবে। সেখানেও দেখতে পেলে তোমার ইফটা ফলস হলো, দেখো নোটসে করে দেওয়া আছে, আমি আর ক্যালকুলেশনটা যাচ্ছি না। তাহলে r মাইনাস 1 c, তাহলে l অফ r c মাইনাস 1, সেখানে দেখতে হবে l অফ 0 3 ইকুয়ালস টু 0 এবং l অফ 1 2 ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি করছি, l অফ 1 3 তে ম্যাক্স অফ যেটা সেটা হচ্ছে 1, তাহলে আমাদের 1টা বসে গেল। বেসিক্যালি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা চেক করব, কোনটা ম্যাক্সিমাম সেটা বসিয়ে দিল, ঠিক আছে। তো পরে বুঝতে পারবে অ্যাকচুয়ালি ডায়াগোনালি ভ্যালুটা ওঠে। আচ্ছা, যাই হোক, তো ব্যাপারটা দেখো এইখানে আমাদের কি হচ্ছে, যে রো 1 ইজ ফিল্ড, সো ইনক্রিমেন্ট r এন্ড স্টার্ট अगेन।
তাহলে এবার আমরা কি করতে আমাদের রো 1 ফিল আপ হয়ে গেছে, মানে আর এর ভ্যালু 2, সি এর ভ্যালু 1, এখান থেকে স্টার্ট করব। স্টার্ট করার পর হচ্ছে দেখবো যে x অফ 1, বেসিক্যালি x অফ 1 মানে কি আছে, b আছে। এই b এর সাথে বাদবাকি পুরোটাকে চেক করিয়ে করিয়ে যাব এবং ভ্যালুগুলোকে ফিল আপ করতে থাকবো। সেরকম ভাবে ভ্যালু ফিল আপ করতে গিয়ে দেখা গেছে যে পরের রোটাও তোমার 1 1 1ই এসছে। তোমরা চাইলে একবার ক্যালকুলেশনটা দেখে নাও, আমি ওয়েট করছি তার জন্য। দেখা না নিট এন্ড ক্লিন ভাবে ক্যালকুলেশন করা আছে। আচ্ছা, একই তো ফর্মুলা ব্যবহার করা হবে? ফর্মুলা একই, খালি জাস্ট তোমার মানে ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে, ঠিক আছে? মানে যেরকম ভ্যালুগুলো যেরকম ভাবে আসছে, ফর্মুলা এইটাই, এই যা হবে এই ফর্মুলাটার উপর কাজ করে পুরোটা, এল টেবিলটা এই ফর্মুলার উপর কাজ করে ফিল আপ হবে। ফার্স্টে এটা চেক করতে হবে, যদি এটা ট্রু হয় তাহলে এটা হবে, যদি এটা ফলস হয় তাহলে এটাই হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো আবার রো 2টা ফিল আপ হয়ে গেছে, তাহলে r ইকুয়ালস টু 3, c ইকুয়ালস টু 1 করে তোমাকে পুরোটা চেক করতে হবে। চেক করে দেখবে এখানে ভ্যালু বেড়ে এরকম কিছু দাঁড়াবে 1 2 2, ঠিক আছে? এরকম কিছু ভ্যালু আসছে এবং লাস্টে গিয়ে আবার রোটা পুরো ভ্যালুটা পুরো হয়ে যাবে, তাতে গিয়ে দাঁড়াবে হচ্ছে রো 3টা যেহেতু একদম লাস্ট, সেখানে গিয়ে দাঁড়াবে দেখবে 1 2 3 এরকম কিছু ভ্যালু এসছে, ঠিক আছে? এটা লাস্ট ইটারেশনে এটা দাঁড়াবে। এই হয়ে গেল। এই যে ভ্যালুটা পেলে 1 2 3 3 এতদূর হয়ে যাওয়ার পর, মানে পুরো ইটারেশনটা এলটা বার করে নেওয়ার পর, যখনই তুমি লাস্ট রোতে পৌঁছে গেছো, তো ওই অ্যালগরিদমটা স্টপ করে দেবে। নাও উই নো দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। আমরা এলসিএস এর লেন্থটা জেনে গেছি। কি করে জেনেছি সেটা আমি বলছি, মনে রাখবে। উই হ্যাভ টু লুক অ্যাট দ্য ভ্যালু অফ এল অফ এক্স লেন টু কমা ওয়াই লেন। এই ইন্ডেক্সের যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে তোমার কি হবে, এলসিএস এর ভ্যালু। তাহলে এল অফ 4 3, এল অফ 4 3 মানে এলসিএস 4 3, তাহলে এলসিএস এর সাইজটা কত, 3। এল অফ 4 3 মানে কি এই ভ্যালুটা, তো হ্যাঁ, এই ভ্যালুটা হচ্ছে এলসিএস এর ভ্যালু, মানে একদম লাস্ট ভ্যালুটা হচ্ছে এলসিএস এর ভ্যালু। বেসিক্যালি এটা টপ ভ্যালু। যদি এটাকে আগের দিনের মতো ট্রায়াঙ্গেল শেপে দেখো, দেখো পুরো টপের যে ভ্যালুটা হচ্ছে সেটাই হচ্ছে তোমার ডাইনামিকের যে ভ্যালুটা বলে দিলে। এলসিএস এর ভ্যালুটা পেয়ে গেলে তুমি এলসিএস ইকুয়ালস টু 3। নাও তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন ফর ফাইন্ডিং দ্য এলসিএস। তোমরা এতক্ষণ যেটা পেলে সেটা হচ্ছে এলসিএস এর সাইজ। যদি এলসিএস এর সাইজ পেয়ে যাও তাহলে কি করতে হবে, আমাকে একটা এলসিএস এর জন্য টেবিল বানাতে হবে এই সাইজের। তাহলে আমি এখানে বানিয়ে দিলাম 0 1 2 বলে, ঠিক আছে? this will hold the characters or in the LCS for the given two sequences x y. এবার রুল টু ফিল LCS array। LCS অ্যারেটা ফিল আপ করার জন্য কি রুল সেটা দেখিয়ে দিই, দেখে নাও। এটা একটু মজাদার অ্যালগরিদম। সেট r equals to x len, মানে এই জায়গাটা খুব মজা। c equals to y len and I equals to L of RC, ঠিক আছে? while r greater than 0 ampersand ampersand c greater than 0 মানে লজিক্যাল এন্ড, do if x of r minus 1 equals to y of c minus 1, then r minus 1, হ্যাঁ তাহলে একটা পিছনে চেক করবো। তাহলে আমি বলবো যে LCS of i minus 1 এ x of r minus 1 এর ভ্যালুটা বসাতে, then I equals to I minus 1, r equals to r minus 1, c equals to c minus 1 করতে। otherwise LCF একটা লাগবে। LCF তে আমাদের চেক করতে হবে কি L of r minus কোথায় গেল, L of r minus 1 of c কি গ্রেটার দেন ওই ভ্যালুটার থেকে বড়, ওই দিকের ভ্যালুটার থেকে, r of c minus 1 ডাইনামিক ভ্যালুটার থেকে, দেন r equals to r minus 1 বড় হয়, else তবে কি কলামটাকে কমাবো, c equals to c minus 1 and y। এই হচ্ছে অ্যালগরিদম। তাহলে দেখো আমি এটা করে দিচ্ছি, বুঝে নাও। এটা একটুখানি কনফিউজিং অনেক সময়। r equals to x len that is equals to 4, c equals to y len that is equals to 3, and I equals to L of RC
কি that খোলা is আছে, একদম equals মাথা to ঢুকে গেল। basically L of 4 3 that is equal to 3. তাহলে দেখো কি হচ্ছে ফার্স্টে তোমার LCS অ্যারেটা এইখানে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো আচ্ছা এক্সটা একটু কেউ বলবে আমাকে, মানে তোমাদের বোঝাতে পারবো না। হ্যাঁ বলছি স্যার, এক্সটা হচ্ছে 0 1 2 3, 0 তে A, 1 এ B, 2 তে C, 3 তে F। এটা 0 1 2 তাই তো? হ্যাঁ 0 1 2 ACF। ACF তাই তো? হ্যাঁ আমার ফার্স্টে করতে হচ্ছে কি ক্যালকুলেট, এইটা তো দেখো ট্রু হচ্ছেই while এর লাইনটা এই ভ্যালুটার জন্য, আমি আর ওটা চেক করছি না এখন। তাহলে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি x অফ y মাইনাস 1 এর ভ্যালুটা বার করতে। তাহলে x অফ 3 ইকুয়ালস টু, দেখো কি বলছে, x অফ 3 মানে কত, f y অফ c মাইনাস 1 মানে কি y অফ 2, y অফ 2 মানে দেখো f, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি, x অফ r মাইনাস 1 ইকুয়ালস টু y অফ c মাইনাস 1। ইয়েস, ট্রু। যদি ট্রু হয় তাহলে কি বলেছে দেখো, LCS i মাইনাস 1, LCS i মাইনাস 1 এ x অফ r মাইনাস 1 এর ভ্যালুটা বসাতে। LCS 4 মাইনাস 1 মানে 3, x অফ r মাইনাস 1 মানে একটু আগে বার করেছো f, তাহলে এখানে f বসলো, i এর ভ্যালু 1 কমে 2 হলো, r এর ভ্যালু 4 থেকে কমে 3 হলো, c এর ভ্যালু 1 কমে 2 হলো। দেন আবার লুপটা ঘুরবে, তখন r এর ভ্যালু 3, এই ভ্যালুটার জন্য লুপটা ঘুরবে। যদি এই ভ্যালুটার জন্য লুপটা ঘুরে, তাহলে দেখো কিভাবে লুপটা ঘুরছে। আবার ক্যালকুলেট করো x অফ r মাইনাস 1, তাহলে x অফ 2, x অফ 2 এর ভ্যালু কত আছে দেখো c, y অফ c মাইনাস 1 ক্যালকুলেট করো, তাহলে y অফ 1, y অফ 1 এর ভ্যালু আছে কত দেখো c, তাহলে আমি বলতে পারি is x অফ r মাইনাস 1 equals to y of c minus 1। তাহলে দেখো কি হচ্ছে, LCS i minus 1 এ x of r minus 1 এর ভ্যালুটা বসবে। তাহলে LCS 2 তে 3 না LCS 1 সরি 2 minus 3 LCS 1 এ তাহলে তোমার c বসবে, তাহলে এখানে c বসবে। আর কি হলো, i এর ভ্যালুটা কমে 1 হলো, r এর ভ্যালুটা কমে 2 হলো, c এর ভ্যালুটা কমে 1 হলো। ঠিক আছে, এতদূর বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ আচ্ছা, তাহলে এবার এই ভ্যালুটা দিয়ে স্টার্ট করব। এই ভ্যালুটা দিয়ে স্টার্ট করলে দেখো কি হচ্ছে, x of r minus 1 মানে x of 1 that is equals to b। দেখো x of 1 এর ভ্যালু হচ্ছে b, এই দুটো হয়েছে এখানে এসে x of 1 হচ্ছে b। আচ্ছা, x y of c minus 1, y of c minus 1 মানে হচ্ছে y of 0, y of 0 এর ভ্যালু কত স্যার, আছে, আগেরটা LCS 2 তে F বসবে না? LCS 2 তে কেন, LCS i এর ভ্যালু 2 না, 2 minus 1 মানে কত 1 তো, না না, আগেরটা এটা এটা 2 হ্যাঁ, হবে, আমি ভুল করে, হ্যাঁ 2 হবে, পুরোটার লেন্থ তো 3 ছিল। হ্যাঁ ওটাই ঠিক আছে। আচ্ছা এখানে দেখো যদি করো is x of r minus 1 equals to y of c minus 1, then no আসবে, false হবে। দেন আমাকে কোনটায় যেতে হবে, যদি এই পার্টটা false হয় তাহলে আমাকে এইটা চেক করতে হবে। দেখো যে is l of r minus 1 of c greater than l of r c minus 1 এর আছে কিনা। তাহলে দেখো that is l of r minus 1 মানে r এর ভ্যালু কত ছিল 2 মানে 1, c এর ভ্যালু 1 greater than l of 1 0, তার মানে কি হচ্ছে, সরি 1 না 2 0, তার মানে r এর ভ্যালু l of 2 0, l of 1 1 এর ভ্যালু কি l of 2 0 থেকে বেশি বড়, l of 1 1, দেখো তাহলে l of 1 1 এ যাও, l of 1 1
এল অফ 20 থেকে কি বেশি? হ্যাঁ বেশি। তাহলে এটা ট্রু হচ্ছে, তাহলে আমরা কি করব, r ইকুয়ালস টু r মাইনাস 1। তাহলে r এর ভ্যালু কত হলো, কমে 1 হলো। দেন r এর ভ্যালু কত দাঁড়ালো 1, c এর ভ্যালু 1, i এর ভ্যালু 1। এইটা নিয়ে পরের ইটারেশন x of r minus 1, y of c minus 1, x of 0, y of 0 equals to a. তাহলে is x of r minus 1 equals to y of c minus 1? Yes. তাহলে LCS I minus 1 এতে x of r minus 1 বসবে, তাহলে LCS 0 তে a বসবে। ঠিক আছে, LCS এতে a বসলো, so LCS array is filled, so we stop over here. So required LCS হচ্ছে ACF of length 2, 3. Clear? হ্যাঁ স্যার। এতটা করবে 7 মার্কস। হ্যাঁ স্যার। এটা করে আসবে পরীক্ষায় 7 মার্কস পেয়ে যাবে। আর একটু বড় দেবে, এতটা ছোট দেবে না। স্যার এইটা মানে ছোট, কিন্তু স্যার ক্যালকুলেশন নিয়ে তো অনেকটাই বড়। আর একটু বড় দেবে, ধরো যদি দেয় জেনারেলি ধরে নাও দেয় মানে একটা 5 আর একটা 4 বা একটা 6 একটা 5 এরকম দেয়। ঠিক আছে, এইটা ক্যালকুলেট করতেই যা সময় লাগবে। এবার তোমাদের আমি একটা কাজ, এইটা যে স্যার তুমি যেই বুদ্ধিটা বললে ওইটা দিয়ে ক্যালকুলেট করলে হবে না? সে বুদ্ধি দিয়ে হবে, ওটাই আমি বললাম, ওটা প্রপারলি তো আমি পুরোটা বলিনি। এইটা আর এইটার মধ্যে ওটা তো তোমায় চেক করতে হবে একবার, এই অ্যাটলিস্ট এই চেকিংটা তো রাখতেই হবে। তারপর এটা বক্তব্য, এটা শর্টকাট মেথডটা খুঁজে বার করবে, সেটা তোমাদের কাজ দিলাম। এই যে আমি লাস্ট যে ফর্মুলাটা লিখেছি, এই যে ফর্মুলাটা, এই যে অ্যালগোটা দেখছো, এটাও আমি এইটা থেকেই লিখেছি। ঠিক আছে, এইটা পেয়ে যাওয়ার পর এখান থেকেই আমি নয় এটা নিচ্ছি, নয় এটা নিচ্ছি, বা নয় এটা নিচ্ছি, এই তিনটাকে চেক করতে করতেই উঠছি। এইটার অ্যালগোটার শর্টকাটটা তোমাদের একবার নিজেরা হাতে কলমে বার করার চেষ্টা করবে, দেখবো পারো কিনা। যেটা আবার তখন আমি পারবো করে দেবো। ঠিক আছে, বেসিক্যালি কিছু না, লাগবে এদিকেরটা ডায়াগোনালটা, তো ম্যাচ করলে এই দুটোর মধ্যে হয়, ম্যাচ না করলে এদিক আর এদিক হয়, সেই কোনটা করতে হয় সেটা বলতে হবে। তিনটে ডাইরেকশন আছে, এই তিনটে ডাইরেকশন, এইটা চুজ হয়ে গেলে এদিকে উঠে যাই, না এটা চুজ না হলে এদিকে উঠি, না এদিকে উঠি, সেটা খুঁজে বার করবে। যদি এইটা খুব ভালো করে খেয়াল করো তাহলেই বুঝে যাবে। ঠিক আছে, আচ্ছা, এইটা তোমার আমি একটা হোমওয়ার্ক দিলাম এটা। আর আরেকটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, সেটা হচ্ছে আমি আজকে কোড পাঠিয়ে দেবো ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশনে, এটা আগের দিন পড়ালাম, সেটা আমি শর্টকাট মেথড শিখিয়ে দিয়েছিলাম, রাইট? হ্যাঁ। ওটার যে ফর্মুলাটা আছে সেটাও বুঝিয়ে দিয়েছিলাম, যে ফর্মুলাটা কিভাবে কাজ করে। ফর্মুলাটা কিন্তু মনে রাখতেই হবে, অনেক সময় ফর্মুলা দিয়ে কাজ করতে হবে। ওখানে একটা এস ম্যাট্রিক্স বলেছিলাম তৈরি করতে হয়। হ্যালো হ্যালো, ব্যাচে ব্যাচে আমার ফোনটা খারাপ হয়ে গেছে। ওকে ভাই, আমি বাই ব্যাচে রয়েছি আমি। ম্যাট্রিক্স এন্ড মাল্টিপ্লিকেশনে যেটা বলছিলাম, ফর্মুলাটা একটা এস ম্যাট্রিক্স তৈরি করতে হতো ফর প্যারেন্থাইজেশন। ঠিক আছে, এটা মনে রাখো, প্যারেন্থাইজেশন, এই ব্র্যাকেটিংটা যেটা হচ্ছে, আমি তোমাদের এমন মেথড শিখিয়ে দিয়েছি যেটাতে ব্র্যাকেট একেবারে রেজাল্টে চলে আসবে, কিন্তু যারা ফর্মুলা ইউজ করে করবে তাদেরকে কে এর ভ্যালুগুলোকে মনে রাখতে হবে, কোন কে এর ভ্যালুতে স্যাটিসফাই করেছে ফর্মুলাগুলো, এবং ওই কে এর ভ্যালুর হিসাবেই তোমাকে এই প্যারেন্থাইজেশনটা করতে হয়, ব্রেকগুলো। ঠিক আছে, এবং সেটা এস ম্যাট্রিক্স বলে একটা ম্যাট্রিক্স লাগে, সেই ম্যাট্রিক্সের মধ্যে স্টোর করতে হয়। দেখবে সেটাও আমি নোটসে করে দিয়েছি। আমি কোডটা পাঠাবো, কোডটা আমাকে ড্রাই রান করে এটা আমাকে পরের দিন তোমাদের তিনজনের মধ্যে কেউ একজন, ওকে মানে তিনজনই বোঝার চেষ্টা করে বলবে
যে কে এর কোন ভ্যালুগুলো কি করে বুঝছে, এস ম্যাট্রিক্সটা পাচ্ছে এবং সেখান দিয়ে রিকার্শনটা কিভাবে কাজ করছে, একটা স্ট্যাক মেনটেন করতে হবে, এইটুকু আমি বলতে পারি। এই দুটো হচ্ছে তোমাদের বাড়িতে কাজ পরের দিনের জন্য। এইগুলো দেখো জেনারেলি তোমাদের হয়তো কোনোদিনই কোনো অফিসিয়াল জায়গায় বা কোনো জায়গায় হয়তো জিজ্ঞেস হবে না, ইন্টারভিউতে হয়তো জিজ্ঞেস করতে পারে, বাট কোনোদিন কোনো কলেজ বলবেও না, শেখাবেও না। আমি তোমাদের যেহেতু ভালো চাইছি তাই জন্য বলছি, এটা পারলে শিখে রাখো, ঠিক আছে? আচ্ছা, এই জন্য এইটা হচ্ছে বক্তব্য। আচ্ছা, এবার বলো যে তোমাদের সিঙ্গেল সোর্স শর্টেজ পাথ অ্যালগরিদম মনে আছে? ডিক্সট্রা কোনটা? অ্যালগরিদম ডেটা স্ট্রাকচারে শিখেছিলাম, মনে আছে? না আরেকবার দেখিয়ে দেবো? আচ্ছা, একবার একটু দেখাও, তাহলে খেয়াল পড়ে যাবে। তাহলে আমি সেটা শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি তোমাদেরকে আজকে তো এলসিএস পড়িয়ে দিলাম, ডিক্সট্রাটা বলে দিচ্ছি যেটা সলভ করা যায়, যেটা ডাইনামিক দিয়ে, বাট ম্যাক্সিমাম তো আরো একটা দুটো তিনজন নেই, তবে বেশি পড়িয়ে বা লাভই বা কি, আমাকে সে আবার পড়াতে হবে, এটাই হচ্ছে আমার বিরক্তি লাগে। আমি পড়িয়ে যাবো আমার মতো, কিন্তু কেউ শুনবে না। আচ্ছা, ডিক্সট্রা অ্যালগরিদমটা আমি জাস্ট পড়েই তোমাদের দেখাচ্ছি পুরোটা। দেখো, সিঙ্গেল সোর্স শর্টেজ পাথ আমি শিখিয়েছিলাম ডেটা স্ট্রাকচারে, আবার পড়িয়ে দিচ্ছি, এবার ভালো করে বোঝো। সিঙ্গেল সোর্স শর্টেজ পাথ, এটা তোমাদের দুটো অ্যালগরিদম সিলেবাসে আছে, একটা হচ্ছে বেলম্যান ফোর্ড আর একটা হচ্ছে ডিক্সট্রা সেল। হ্যাঁ, ডিক্সট্রা স্যালুর, হ্যাঁ মনে পড়েছে। আমি তাও আরেকবার রিভিশন দিয়ে নিচ্ছি, কেউ ভুলে গেছো না ভুলে গেছো সেই হিসাবে। তো দেখো, ছিল স্যার গ্রাফ। হ্যাঁ গ্রাফে ছিল, হ্যাঁ গ্রাফে ছিল। তাও আমি একটা কম্পারিজন বুঝিয়ে দিচ্ছি এবং ডিক্সট্রাটা আজকে পড়িয়ে দিচ্ছি, কারণ এটা একটু বড় অ্যালগরিদম, কিন্তু এটা সহজ অ্যালগরিদম, মানে খাটনির অ্যালগরিদম বলতে পারে এটা, মানে হাতে কলমে করতে প্রচুর খাটতে লাগে, কিন্তু one of the best algorithm on for single source shortest path. Dijkstra is not a very good algorithm for single source shortest path. Both are solved in dynamic programming. তো ডাইনামিক মেথডেই সলভ হয়, তো এটাকে গ্রিডি দিয়েও সলভ করা যায়। ডিক্সট্রা ক্যান বি সলভড ইউজিং গ্রিডি, ঠিক আছে? এটা একটা মিক্সড আপ অ্যালগরিদম টাইপের জিনিস। তো জিনিসটা যেটা বোঝানো সেটা বোঝাই। তো দেখো, ব্যাপারটা হচ্ছে যে ডিক্সট্রা ডাইরেক্টেড আনডাইরেক্টেড দুটো গ্রাফেই কাজ করে, বাট ওয়েব অপটিমাল কাজ করে হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ, ঠিক আছে? এ ডাইরেক্টেড আনডাইরেক্টেড সবেতেই অপটিমাল কাজ করে, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বলছি, যদি নেগেটিভ ওয়েট থাকে কোনো এজের, বেলম্যান ফোর্ড কাজ করতে পারে, ডিক্সট্রা নেগেটিভ ওয়েট থাকলে কাজ করতে পারে না। সেকেন্ড হচ্ছে, বেলম্যান ফোর্ড যদি নেগেটিভ ওয়েট সাইকেল থাকে, নেগেটিভ ওয়েটেড সাইকেল থাকে গ্রাফে, তাহলে বেলম্যান ফোর্ড সেটাকে ডিটেক্ট করে এন্ড বলে দেয় যে you cannot calculate single source shortest path from this graph, মানে সেটা বেলম্যান ফোর্ডও পারে না, যে যদি নেগেটিভ ওয়েটেড সাইকেল থাকে তাহলে ও মানে কখনোই তুমি সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে পারবে না যদি কোনো গ্রাফে নেগেটিভ ওয়েট সাইকেল থাকে। বাট ডিক্সট্রা failed to detect the negative cycle and to calculate the single source shortest path. ডিক্সট্রাতে কোনো রকম কোনো ক্ষমতা নেই যে নেগেটিভ ওয়েট সাইকেলটাকে ডিটেক্ট করবে এন্ড ওটাকে তোমার বলবে যে আমি ফেলড, ওটা ফেলডই হতে থাকবে প্রথম থেকে। এ ডিটেক্ট করে বলবে যে না, আমার ক্ষমতার বাইরে ভাই, আমি বের করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে সিঙ্গেল সোর্স শর্টেজ পাথের ক্ষেত্রে ডেফিনেটলি দিস ইজ আ মোস্ট অপটিমাল এন্ড বেটার অ্যালগরিদম দ্যান ডিক্সট্রা, বাট ফর সাম ইনস্ট্যান্ট ডিক্সট্রা ওয়ার্কস, ঠিক আছে? তো বেলম্যান ফোর্ডের প্রবলেমটা হচ্ছে এইটা যেগুলো বললাম। এবার ব্যাপারটা হচ্ছে যে সিঙ্গেল সোর্স শর্টেজ পাথ মানে হচ্ছে উই হ্যাভ প্রোভাইডেড উইথ আ গ্রাফ সামথিং, যে কোনো একটা ধরো গ্রাফ, উই হ্যাভ প্রোভাইডেড উইথ অলসো সোর্স। তো ধরে নাও যদি এইগুলো এক একটা তোমার ইয়ে হয়ে থাকে, ভার্টেক্স হয়ে থাকে, তো আমি এইটা যদি সোর্স হয়, এইটা থেকে প্রত্যেকটা ভার্টেক্সে কোন পাথে গেলে সবচেয়ে আমার মিনিমাম কস্টিং লাগবে সেটা আমাকে বলে দেবে। এইটা হচ্ছে ডিক্সট্রা বেলম্যান, মানে ডিক্সট্রা বা বেলম্যান ফোর্ড দুটো গ্রাফের, মানে এস3পি অ্যালগরিদম গুলোর এটাই কাজ। অনেকে এগুলোকে, অনেক বই এগুলোকে গ্রাফ ট্রাভার্সাল আর গ্রাফ প্রবলেম অ্যালগরিদমের মধ্যে রাখে, ডাইনামিকের মধ্যে রাখে না। জেনারেলি বেলম্যান ফোর্ডকে অনেক বইতে ডাইনামিকে রাখে, ডিক্সট্রাকে রাখে না, সেই জায়গায় গ্রাফ ট্রাভার্সাল বা
গ্রাফ সলভিং অ্যালগরিদম গুলোর মধ্যে রাখে। এটা এক একটা বইয়ের এক একটা অথরের এক এক রকম ন্যাকামো, সেই জায়গায় আমার কিছু বলার নেই। তো যেটা বক্তব্য সেটা হচ্ছে ডিক্সট্রাটা যেটা বলি সেটা পড়িয়ে দিচ্ছি। দেখো ডিক্সট্রাটা, তো আমি ডিক্সট্রাটাই সবসময় আগে পড়াই, কারণ ডিক্সট্রার প্রবলেমটা বুঝতে পারলে বেলম্যান পড়ে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি কাজ হয় না হয়, কারণ ইউ নিড টু ডু দিস কোর্স। তো আমি সেম এক্সাম্পল নিয়েই করাচ্ছি যেটা তোমাদের করিয়েছিলাম, কারণ ওটা একটা বড় সড়ো এক্সাম্পলই আছে। তো তোমাদের যদি কারোর মনে হয় এগুলোর কোড করতে পারবে, সেগুলো কোডগুলো কিন্তু তারা প্র্যাকটিস করো। 5 মিনিট। আগের কোডগুলো তোমরা দেখেছিলে, পাঠিয়ে দিয়েছিলাম না? হ্যালো, হ্যাঁ স্যার পাঠিয়েছিলেন। দেখি তো নি স্যার। স্যার জাভাতে এক একটা সপ্তাহে স্যার 29টা 33টা করে দিচ্ছে, তার মধ্যে কোয়েশ্চেন এমন দেয় যেখানে টিচার নিজেই বুঝতে পারে না যে কিরকম টাইপের কোয়েশ্চেন। জাভা পারছো করতে? হ্যাঁ স্যার, যেটা বুঝতে, এবার কোয়েশ্চেনটা তো স্যার বুঝতে হবে যখন কোড করবো। এবার যখন যেরকম কোড দেয় তখন টিচারকে যখন জিজ্ঞাসা করে টিচার কোড করা নিয়ে চাপ নেই, জাভা থিওরি বুঝো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভালো মতো কি কাজ করছে না করছে ওগুলো বোঝো তো, এনক্যাপসুলেশন কি জিনিস, পলিমরফিজম কি জিনিস, ডাইনামিক বাইন্ডিং কি জিনিস, ডাইনামিক মেথড ডিসপ্যাচিং কি জিনিস, এগুলো বুঝতে পারছো তো? এইগুলো বুঝতে পারলে তবে গিয়ে শিখতে পারবে। আদারওয়াইজ জাভা এরকম সিনট্যাক্স শিখে কোনো লাভ নেই। যাই হোক, এটা ধরো একটা গ্রাফ দিয়েছে জিভি কমা ই ধরো, ঠিক আছে, এবং সোর্স বলেছে ধরো এ। আমি করে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে টুকতে হবে না, তোমরা দেখে নাও, কারণ আমি নোটসটা পাঠিয়ে দেবো। এই মুহূর্তে আমার সামনে নোটসটা নেই, তাই আমি নোটসটা পাঠাতে পারছি না, ঠিক আছে, মোবাইলে নেই, তাই জন্য আমি পাঠাতে পারছি না। আমি পাঠিয়ে দেবো পরে, ঠিক আছে। ঠিক আছে। ভার্টেক্স কি করতে হবে বলে দিচ্ছি। এ সব কটা ভার্টেক্স লিখে নেবে, এ বি সি ডি ই এফ, এ বি সি ডি এফ, আরেকটা আছে না, জি, লিখে নিলাম। মনে রাখবে 3টে পয়েন্ট লিখতে হবে, স্ট্যাটাস, ডিসটেন্স, প্রিডিসেসর, ঠিক আছে। দেন দেখো কি করতে হবে, যেহেতু তোমার আর একটা লেন্থ লিখতে হবে। লেন্থ লিখতে হবে না, এই 3টে লিখলেই হবে। স্ট্যাটাস, ডিসটেন্স, প্রিডিসেসর, লেন্থ লেখার আর দরকার নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার যেহেতু এটাকে সোর্স ভার্টেক্স বলে দিয়েছে, আমি এটাকে এক্সক্লেমেটরি নেব, দেন সব কটার মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক বসিয়ে দেব, ঠিক আছে। যতক্ষণ না সব কটা কোয়েশ্চেন মার্ক থেকে এক্সক্লেমেটরি হচ্ছে, আমাদের প্রসেসটা চালিয়ে যেতে হবে। এ টু এর ডিসটেন্স 0, এবং এ থেকে যেহেতু কমার সোর্স তাই এটার মধ্যে স্টার বসাতাম। দেখো এ থেকে বি এর ডিসটেন্স কত, 3, কোথা থেকে গেলাম বি তে, এ থেকে দেখলাম। এ থেকে সি এর ডিসটেন্স কত, 6, কোথা থেকে দেখলাম, এ থেকে। তুমি এ থেকে ডি তে डायरेक्टली পৌঁছাতে পারো না, তাই ইনফিনিটি 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 ইনফিনিটি। ক্লিয়ার? দেন আমি শর্ট এসডিপি লিখছি, ঠিক আছে, তোমরা পুরোপুরি লিখো পরীক্ষায়। এবার যে তোমার এই পার্টটুকু দেখো সলভ হয়ে গেল। এবার যেটা হচ্ছে, আমি এই পার্ট, রেস্ট অফ দা পার্টটায় চোখ রাখবো। এই পার্টটার গুলোর মধ্যে দেখো সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোনটা, সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা। সবচেয়ে মিন ভ্যালু দিচ্ছে হচ্ছে আমার, ঠিক তার এই দেখো এই ভ্যালুটা। তাহলে আমি বলবো যে আমি এই পাথটাকে চুজ করে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো কি হচ্ছে, 0 স্টার, আমি এটা এক্সক্লেমেটরি নিলাম, 3 এ। আমি এখন বেসিক্যালি কি হচ্ছে, আমি এ থেকে, হ্যাঁ আমি বি এ থেকে রেস্ট অফ দা গ্রাফটা চেক করব। মানে অলরেডি আমি বি তে পৌঁছেছি, তো আমি 3 টাকা খরচা করেছি, খরচা করতে চাইছি, বাট আমি রেস্ট অফ দা গ্রাফটা এ থেকেই ক্যালকুলেট করছি, কিন্তু আমি বি এর থ্রু দিয়ে দেখছি। তো দেখো সি তে পৌঁছাতে গেলে কি হচ্ছে, বি থেকে আরো 2 টাকা খরচা হয়, মানে অলরেডি কি 3 টাকা খরচা হয়ে গেছে, আরো 2 টাকা, তার মানে 5 টাকা। তাহলে আমি বলতে পারি, এগুলোতে এক্সক্লেমেটরি মানে কোয়েশ্চেন মার্ক বসিয়ে নিতে পারি। তাহলে এটা হচ্ছে দেখো 6, আর এদিকে আছে 3 আর 2 5, চলে গেল 6, আর এটা আছে 3 আর 2 5, তাহলে 5 ইজ বেটার। তাহলে আমি 5D, কারণ এখন আমি বি থেকে সি তে পৌঁছাচ্ছি। দেখো ডি তে আমি পৌঁছাতে পারি 3 আর 4 7, ইনফিনিটি থেকে বেটার, তাই জন্য এটা করলাম।
এন্ড বাদ বাকি দেখো আমি আর কোনো জায়গায় রিচ করতে পারি না বি থেকে, তাই জন্য আমি আর এগুলোকে আপডেট করলাম না, কারণ বি থেকে ইনফিনিট তখনই আপডেট হবে গ্রাফটা টেবিলটা যখন আমি কোনো ছোট ভ্যালু পাচ্ছি, তার আগে না। তাহলে এবার দেখো আমি পরেরটা এসডিপি যদি লিখি, তার মানে কি আমার এই দুটো হয়ে গেছে। রেস্ট অফ দ্য এই জায়গা থেকে দেখবো কোনটা সবচেয়ে ছোট ভ্যালু, 5 টা সবচেয়ে ছোট ভ্যালু পাচ্ছি। তাহলে এটা লিখে নিলাম 3a। আমি এখন এখানে আছি তাই এর মাথায় স্টার বসালাম এবং এটা b। আমি সি থেকে রেস্ট অফ দ্য গ্রাফটাকে ট্রাভার্স করার চেষ্টা করছি। দেখো সি থেকে ডি পৌঁছাতে আমার 5 রেখে 6 টাকা খরচা হয়, তো সেটা বি এর থেকে বেটার, তাই জন্য আমি কি করছি, আমি এটাকে 6 লিখে সি করে দিলাম। দেন আমি দেখো 6 থেকে ই তে রিচ করতে পারি, সেখানে হচ্ছে 5 আর 4, 5 + 4 9 খরচা হচ্ছে, তাহলে আমি এটাকে সি করে দিচ্ছি বেটার। এফ এও আমি রিচ করতে পারি সি থেকে, সেটা হচ্ছে 5 আর 2 7 টাকা খরচা হচ্ছে, তাই জন্য আমি এটা কি করছি 7 সি করে দিচ্ছি। এন্ড আমি সি থেকে জি তে যেহেতু রিচ করতে পারি না, তাই আমি এটাকে ইনফিনিটি রাখছি। দেন মুভ টু দ্য নেক্সট ইটারেশন। এই রেস্ট অফ দ্য পার্টের মধ্যে কোনটা সবচেয়ে ছোট, এইটা সবচেয়ে ছোট, তাহলে আমি ওইটাকে নেব। দেন আমি কি করছি 3a 5b এক্সক্লেমেটরি 6 স্টার সি। আমি এবার টি থেকে রেস্ট অফ দ্য গার্ড, মানে ব্যাপারটা হচ্ছে দেখো আমি এই পাথটাকে একবার চুজ করে নিয়েছিলাম, দেন আমি এই পাথটাকে এখন চুজ করলাম এবং ডি তে পৌঁছে আমি বাদ বাকিটা দেখবো। ডি থেকে দেখো 6 আর 2 8 লাগছে ই তে পৌঁছাতে, দ্যাট ইজ বেটার, তাই জন্য আমি কি করলাম 8d করে দিলাম। দেন আমার কি হচ্ছে এফ এ তো আমি পৌঁছাতে পারি না ডি থেকে, দ্যাট ইজ ইনফিনিটি, তো ছোটটাই বেটার আছে। আমি ডি থেকে জি তে পৌঁছাতে পারছি, ডি থেকে যদি আমি জি তে পৌঁছাতে পারি তাহলে আমি কি করতে পারি, দেখছি 6 আর 4 10, তাহলে আমি এটাকে সরি ইয়ে করে দিলাম 10 ডি। ঠিক আছে স্যার 6টা কোথা থেকে পেলে একবার একটু বলবে? এই যে 6 ও 5 আর 1 6, হ্যাঁ 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 বুঝেছি। সি থেকে ডি। হুম। ঠিক আছে, দেন আমি কি করছি, দেন আমি করছি হচ্ছে এসডিপি। স্যার একবার একটু ডায়াগ্রামটা দেখাও। আচ্ছা 6 থেকে ডি থেকে যখন জি তে যাচ্ছ 6টা প্লাস করে দিচ্ছ। হ্যাঁ এবার এই যে 1 টাকা খরচা হলো এখানে, 5 আর মানে 1 আমরা ধরছি যে সি এর থেকে স্টার্টটা হচ্ছে, কিন্তু আমরা চেক করছি যে লিস্ট কাউন্টটা, তাই তো? ব্যাপারটা হচ্ছে তুমি এ থেকে ধরছো কাজটা হচ্ছে, কিন্তু তুমি এখন সি তে পৌঁছে গেছো, মানে এ থেকে তুমি কিন্তু ডিসিশন নিতে নিতে আসছো যে আমি ঠিক আছে বি তে গেছি, আমি এ থেকে ডাইরেক্টলি সি তে যেতে গেলে আমার খরচা বেশি হচ্ছে, তাহলে আমি বি এর থ্রু দিয়ে যাব। এবার আমি ফার্স্টে বি এর থ্রু দিয়ে ডি তে গেলে দেখলাম 7 টাকা খরচা হচ্ছে, দেখছি সি এর থ্রু দিয়ে যেতে গিয়ে 6 টাকা খরচা হচ্ছে, তাই জন্য এখানে 6 আপডেট করলাম। বুঝেছি বুঝেছি। ঠিক হ্যাঁ আছে, স্যার। হুম হুম। এবার কি হয়ে গেল, আচ্ছা সিলেক্ট হয়ে গেছে, অ্যাপেল মাঝে মাঝে বুঝতে পারি না। আচ্ছা এই তিনটের মধ্যে দেখো এইটা মিনিমাম, তাহলে আমি এইটাকে আগে করে দেবো 7 স্টার সি, মানে আমি এফ এর থ্রু দিয়ে বাদ বাকি গ্রাফটাকে দেখবো। এফ এর থ্রু দিয়ে দেখলে দেখো এফ থেকে তো ডি তে পৌঁছানো, ই তে পৌঁছানো যায়, তাহলে কি হচ্ছে 7 + 2 9, তাহলে ওটা হচ্ছে আপডেট করে লাভ নেই, তাই জন্য আমি কি করলাম তোমার এটাকে নরমালি এরকমই রাখলাম। কিন্তু দেখো এফ থেকে আমি জি তে পৌঁছাতে পারি, দ্যাট ইজ 7 + 1 8, তাহলে আমি এটাকে আপডেট করছি 8f। যখন এর পরের ইটারেশনে দেখতে পাবে দুটো ভ্যালু সেম আসছে, তোমার দুটো ভ্যালু যখন সেম আসছে তুমি দেখতে পাচ্ছ, যদি দুটো কোনো ওয়েট সেম আসে তখন ফিফো অর্ডারে নেওয়াটাই বেটার, মানে বেটার কাজ করে, জেনারেলি লোকে ওটাই করে, তাই জন্য আমি ফিফো অর্ডারটা বললাম। দেন দেখো 0 স্টার, তো আমি এইটাকে নিচ্ছি এখন 3a স্টার 5b 6c 8 স্টার d 7c। আমার একটাই দেখো ভার্টেক্স বাকি আছে কাজ করা, সেটা হচ্ছে জি। ই থেকে আবার জি তে পৌঁছাতে দেখুন 8 + 1 9 লাগে, তাহলে 8 + 1 যখন 9 লাগে তাহলে তুমি কি পাচ্ছ, আগে তো 8ই ছিল, তাহলে এটা আপডেট করব না। এটাই আপডেট করব না, সেখানে 8 এর দ্য লাস্ট ইটারেশন ফর দিস ফর ট্রাভার্সিং দ্য পাথ, যে আর কোনো কিছু বাকি আছে কিনা চেক করার জন্য। তো 5b 6c 8d 7c 8f স্টার, এখানে দ্যাটস ইট, দিস ইজ দ্য লাস্ট ইটারেশন। এবার তোমাদের অ্যাকচুয়ালি পাথ গুলো বাছাই করতে হবে, খুঁজে বার করতে হবে। আমার সোর্স ভার্টেক্স তাহলে কে আছে, সোর্স ভার্টেক্স আমার এ বলে দিয়েছে, এই লাস্ট রোটা খালি খেয়াল করলেই হয়ে যাবে।
তাহলে হচ্ছে দেখো আমি গেছি বেসিক্যালি এইখানটায়, এটা কার কলাম দেখো, বি এর কলাম, তার দেখতে পাচ্ছি কি প্রিডিসেসর এ আছে, তাহলে পাথ গুলো যেটা পাচ্ছ সেই পাথটা হচ্ছে যে এ টু বি, তুমি পেয়েছো কস্ট হচ্ছে কত 3। এরপর দেখো এটা তার মানে সি এর কলাম, তাই তো, এটা সি এর কলাম, হুম তাহলে আমি হুম দেখতে পাচ্ছি কি সি, তাহলে এ থেকে সি যাচ্ছে থ্রু বি, তাহলে এ টু বি টু সি, তার মানে কস্ট কত, কস্ট হচ্ছে 5। দেন এটা কার কলম, ডি এর কলম, ডি তাহলে এ টু বি টু, দেখো এখানে প্রিডিসেসর আছে সি, তার মানে এ টু বি টু সি টু ডি, কস্ট হচ্ছে কত তোমার 6 6। দেন বেসিক্যালি হচ্ছে কি অ্যাকচুয়ালি বি বেসিক্যালি এর ব্যাপারটা কলাম দেখো, এইটা বোঝাচ্ছে এ টু ডি এর পাথ, এটা বোঝাচ্ছে এ টু সি এর পাথ, এটা বোঝাচ্ছে এ টু বি যেতে কত খরচা হচ্ছে, ঠিক আছে। আমি তোমাদের হুম পাথটা বলে দিচ্ছি আর কি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটা আছে কি ই এর জায়গা, তাহলে দেখো কি আছে এ টু বি টু সি টু ডি টু ই, এই পাতে গেছে, তাহলে কস্টটা কত পাচ্ছে, কস্টটা পাচ্ছে হচ্ছে তোমার 8। বেসিক্যালি এ টু ই এর যেতে সোর্সের কথা বলছে, তাহলে এ টু বি টু সি টু এফ কস্ট পেয়েছে 7, বেসিক্যালি এ টু এফ এর কথা বলছি, আর এ টু বি টু সি টু এফ টু জি, দ্যাট মিন্স কস্ট পেয়েছি আমি 8, দ্যাট মিন্স আমি এ টু জি এর কথা বলছি। তাহলে যদি পাথ গ্রাফটা যদি ড্র করো তাহলে এরকম কিছু আসছে, এ থেকে বি 3, সি হচ্ছে তোমার 2, আচ্ছা সি থেকে তুমি ডি গেছো, দ্যাট ইজ হচ্ছে 1, ডি থেকে তুমি ই তে গেছো, দ্যাট ইজ হচ্ছে 2 2, আচ্ছা সি থেকে এফ এ গেছো 1 2 2, আর এফ থেকে তুমি স্যার হ্যাঁ 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 2 তে গেছো, that is one। এইটা হচ্ছে তোমার সিগনেচার শর্টের যে পাথ গ্রাফটা পেয়েছো সেটা। কোথায় অ্যাপ্লাই হয়, জিম্যাপে দেখতে পাও এরকম মাঝে মাঝে দেখায়, এই জায়গা দিয়ে যাচ্ছ, এইখানটায় লাল, এখানটায় তুমি এইখানে যেতে পারো, হ্যাঁ হ্যাঁ পাথটা দেখায় এরকম এই যে চোখের বোঁদর খোলা রাখলেই দেখতে পাবে অ্যালগরিদমের অ্যাপ্লাই গুলো। জিম্যাপে ডিক্সটার একটা অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে। এখান থেকে আবার এরকম ভাবে, এখান থেকে না এই গলিটা দিয়ে গেলেও তুমি এখানে পৌঁছাবে, এইটা দিয়েও গেলে এখানে পৌঁছাবে, কানেক্ট করাতে থাকে না মাঝে মাঝে, হ্যাঁ রিয়েল টাইমে চলে। বাট হ্যাঁ ডেফিনেটলি ওটার শুধু ডিক্সটা নয়, ওটা হিউরিস্টিক ডিক্সটা, হিউরিস্টিক ভ্যালু দিয়ে ক্যালকুলেশন হয়, বেসিক্যালি ওটাকে বলা হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগরিদম। তোমরা আগে শুনেছিলে কি ব্রেথ ফার্স্ট সার্চ, তাই তো, হ্যাঁ এখানে একটা জিনিস ইউজ হয় সেটা হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ, বেসিক্যালি হিল ক্লাইম্বিং ইউজ করা হয় বা কখনো জেনারিক অ্যালগরিদম ইউজ করা হয়, যেখানে তোমাদের সহজ ভাষায় যদি বলি, যেহেতু অ্যালগরিদম শিখছে তাই জন্য এগুলো নামগুলো শুনে রাখা উচিত। বেসিক্যালি তুমি এখানে কি করছো, তোমার কাছে fn বলে একটা ফাংশন আছে, হিউরিস্টিক হলে কি হবে gn প্লাস hn বলে একটা জিনিস ইউজ হবে, ঠিক আছে, বা রাদার এটা লেখা বেটার, hn ইকুয়ালস টু, এটার থেকে এটা বেটার লাগবে তোমাদের বুঝতে, fn প্লাস gn, ঠিক আছে। যে আমি কি ফাংশন করছি এবং আমার গোল নোট কত সেটা হচ্ছে হিউরিস্টিকটা ক্যালকুলেট করে দেয়। তুমি যখন নর্মাল কোনো এআই রিলেটেড অ্যালগরিদম, মানে যেখানে তোমার ইন্টেলিজেন্স নেই, নন এআই রিলেটেড যখন অ্যালগরিদম করা হয়, তখন থাকে হচ্ছে এইচএন ইকুয়ালস টু শুধু এফএন, তুমি জানো না ঠিক পরের স্টেপটা কতটা দূরে বা পরের স্টেপটা করতে তোমার কতটা ক্যালকুলেশন করতে হবে বা কতটা কি। এইখানে যেটা ইউজ হয়, আমার গোল স্টেট থেকে আমার কারেন্ট স্টেটের ভ্যালুটা কত সেটা অলওয়েজ হিসাব করতে থাকা হয়, এবং সেটা মাল্টিপল পাথ হতে পারে, সেই মাল্টিপল পাথের মধ্যে যেটা মিনিমাল সেটাকে আমি শুধু চুজ করব, বুঝলে। হুম আসে তোমাদের এআই তে, তোমাদের এআই পড়াচ্ছে, হিউরিস্টিক পড়ায় না, তোমরা কি সব এআই এমএল টেমএল পড়ছো, কলেজে এসব শেখায় টেখায় না? না আপাতত তো পড়ায়নি হায় কপাল, তাহলে পড়ায়টা কি, আমার তো এটাই প্রথম ধারণা, কি পড়ায়, এত কিছু পড়াচ্ছে। তোমাদের জাভাতে ইয়ে পড়িয়েছে, ইন্টারফেস? আমাদের জাভাতে এখন চলছে হচ্ছে অ্যাডজাসেন্ট ক্লাস মনে হয়, দাঁড়াও স্যার বলছি, আজকেই করাচ্ছিল আমাদের জাভাতে। ইনার আউটার ক্লাস, ইনার ক্লাস, নেস্টেড ক্লাস, আউটার ক্লাস এসব পড়াচ্ছে। হুম হুম
ইনার ক্লাস আউটার ক্লাস ওগুলো তো করাচ্ছেই, ওগুলো তো তোমার হয়ে গেছে। এখন বেসিক্যালি দিস কিওয়ার্ড পড়িছে, দিস কিওয়ার্ড দিস হ্যাঁ করিয়েছে। ভালো করে শেখো, জাভা কাজে লাগবে। এসব তো মজাদার জিনিস, জাভা সহজ জিনিস একেবারে। আমাদের আজকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস শেখাচ্ছিল। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মনেই হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কথা বলছি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস পড়িছে মানে হচ্ছে মেথড ওভাররাইডিং তোমরা অলরেডি পড়ে নিয়েছো, আদারওয়াইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস পড়ে কোনো লাভও নেই। হ্যাঁ মেথড ওভাররাইডিং পড়েছো তো? স্যার ও পড়িয়ে দিয়েছে স্যার, একটু তো নিজেদের সময় লাগে তো এখনো অতটা করে ওঠা হয়নি। ওই দিস যেটা বললে দিস কিওয়ার্ড ওইটা অবধি এখনো করেছি, আস্তে আস্তে। তোমরা রান টাইম পলিমরফিজম পড়েছো কি আদৌ? যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করছো মানে পড়াচ্ছেন, পড়িয়েছে রান টাইম পলিমরফিজম? রান টাইম পলিমরফিজম না পড়ালে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিছুই বুঝতে পারবে না। বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট ক্লাস তখন লাগে যখন তুমি কোনো একটা প্রোগ্রামে ফোর্সফুলি মেথড ওভাররাইডিং করাতে চাইছো। যদি তুমি ফোর্সফুলি মেথড ওভাররাইড করাতে চাও তখনই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ইউজেসটা বোঝা যায়, আদারওয়াইজ देयर इज নো ইউজেজ অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আচ্ছা মানে ধরো সাপোজ ধরো পাবলিক ক্লাস অ্যানিমেল বলে একটা অ্যানিমেল আছে, মানে একটা ক্লাস রয়েছে, and there is another class dog which is inherited from that animal. এবার যখন তুমি ধরো কোনো সময় কি বলবো কোন একটা ক্লাসকে ইনহেরিট করো, all are the public property and will be inherited, and the all are the protected property also inherited if that class has a protected member. এটা হচ্ছে কনসেপ্ট। এবার যদি তুমি চাও, ধরে নাও সাপোজ there is a method, ধরে নাও বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট মেথড, যেটা মানে অ্যাবস্ট্রাক্ট মেথড বুঝলে তবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বুঝবে। যদি এরকম থাকে ওই ক্লাসটার ভেতর ধরো পাবলিক সাউন্ড বলে ধরো একটা কোন রকম কোন ফাংশন আছে, যদি প্রত্যেকটা প্রাণীরই ধরে নাও সাউন্ড আলাদা হবে, রাইট? কারণ যেটা ডগ হবে তার একটা সাউন্ড হবে, যে একটা ক্যাট হবে তার সাউন্ড আলাদা হবে, বাট ইউ ডোন্ট নিড এনি ডেফিনেশন, মানে অ্যাবস্ট্রাক্ট মেথড ডাজ নট নিড এনি ডেফিনেশন। হ্যাঁ তো বেসিক্যালি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট মেথডটা আমি মেইন ক্লাসে রাখলাম সাউন্ড বলে, দ্যাট ইজ অনলি অ্যাজ আ ডিক্লারেশন অফ দ্য প্রোটোটাইপ ওভার দেয়ার, and if you mentioned is as abstract, when a child class inherit that super class or the main class, it is mandatorily inherited on that class. মানে বেসিক্যালি যখন ওই ডগ ক্লাসটা অ্যানিমেল ক্লাসকে ইনহেরিট করবে, ও কিছু পাক ছাক নাই পাক, ওই প্রপার্টিটা ওই ক্লাসটা মানে ওই মেথডটা অটোমেটিক্যালি ইনহেরিট হবে, এবং অটোমেটিক্যালি যদি ওটা ইনহেরিট হয় then you must need to override that. কারণ যখন তোমার কাছে ওই প্রপার্টিটা এসেছে তার তোমাকে ডেফিনেশন লিখতেই হবে, নইলে তোমাকে এরা জাভা থেকে এক্সেপশন শো করবে যে তুমি প্রপার্টি ইনহেরিট করেছো কিন্তু সেই প্রপার্টিটা তুমি কোনো ইউজ করছো না। হ্যাঁ যেহেতু এই এক্সেপশনটা যদি আমরা না খেতে চাই তাহলে আমাকে ওইটাকে ডিফাইন করতেই হবে, এবং তুমি তোমার যখন ডগ ক্লাসে নিচে তুমি লিখবে বার্ক, ক্যাটে নিলে মিয়াও, হর্স নিলে নেই, এরকম ভাবে, ঠিক আছে? এইটা হচ্ছে মেইন কনসেপ্ট অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ইউ আর গোইং টু ফোর্স আ ক্লাস টু ওভাররাইড আ মেথড, এটা হচ্ছে নিড, সবগুলো বলতে হবে। হ্যাঁ এবার বলো তোমাদের আর কি অ্যালগরিদম পড়াবো, তোমাদের কটায় বেরোতে হবে? তুমি বলো স্যার, আমি আছি স্যার, 7:30 অবধি আছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরপর যে অ্যালগরিদম গুলো বাকি আছে তোমাদের ডাইনামিকে, একটাও আজকে শুরু করলে শেষ হবে না। তোমরা আমাকে ডাউট ক্লিয়ারিং কিছু থাকলে বল, সবচেয়ে বড় কথা, কারণ 7:30টার মধ্যে একটাও শেষ হবে না প্রথমত। আর আমি চাইও না ওই বড় বড় অ্যালগুলো, কারণ টিএসপি প্রচুর বলতে হবে আমাকে জিনিস। হ্যাঁ আমাদের এখানে টিএসপিও করাচ্ছিল অ্যালগরিদম, আজকেই তোমার এই তুমি যেটা করালে আজকে এলসিএস, এইটাই আজকে করাচ্ছিল। আচ্ছা, শর্টকাট শিখেছে কিছু?
ওনারা কি এইভাবেই পড়িয়েছে না আমার অন্য মতো ভাবে পড়িয়েছে? স্যার ওদের জানা তো স্যার কিছু কিছু সময় মনে হয় ওরা যেন ইউটিউব দেখে তারপরে পড়ে। আগের দিন আমাদের একটা যখন আমরা ডিবিএমএস এর একটা অসুবিধা হচ্ছিল করতে করতে অ্যাসাইনমেন্ট, একটা কোয়েশ্চেন ম্যামকে জিজ্ঞাসা করেছি। এবার কোয়েশ্চেনটাই ম্যামকে পাঠিয়ে দিয়েছি। ম্যামের যেটা কোয়েশ্চেন ছিল 8 নম্বরের, সেই কোয়েশ্চেনটা তুলে পাঠিয়ে দিয়েছি। ম্যাম দেখি একটা জায়গা থেকে পাঠালো, সেটা অ্যাকচুয়ালি 9 এর উত্তর। ম্যাম ইউটিউব সার্চ করে দিয়ে দিয়েছে। সেসব জানি না স্যার। তারপরে ম্যামকে এটাও বলা হলো যে ম্যাম এটার পরেরটার উত্তর স্যার, ম্যাম তো 8 এরটা পারছি না, একটু 8 এরটা বললে ভালো হয়। আবার সেম জিনিস পাঠিয়ে দিল। এইরকম হয়। দেখা যাক, করছি তো দেখা যাক।